অনেক দিন আগে পলাশপুর নামে এক গ্রামে ভোলা নামের এক কৃষক আর তার গিন্নিকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। ভোলা নিজেদের জমিতে চাষ করে বেশ স্বাচ্ছন্দ্যেই তাদের জীবন কাটছিল। কি গো, আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় যাচ্ছ? কোথায় আর যাব, রোজ যেমন জমিতে যাই তেমনই যাচ্ছি। সেটা তো আমি জানি যে রোজ তুমি জমিতেই যাও কাজ করতে, কিন্তু আমি জিজ্ঞাসা করছি এত সকালে যাচ্ছ কেন? ও আরে, এতদিন ধরে কত পরিশ্রম করে ধান চাষ করেছি, আর 2-1 দিনের মধ্যে সেই ধান কাটতে হবে। তাই আর এখন যেন ধানের কোনো ক্ষতি না হয় সেটা দেখাশোনা করার জন্যই তাড়াতাড়ি মাঠে যাব বলে ঠিক করেছি। ও এই ব্যাপার তাহলে, তা তুমি ভালোই করেছো। ওই জমিটাই তো আমাদের একমাত্র সম্বল, ওটা আছে বলেই আমরা বেশ ভালোভাবেই খেয়ে পড়ে বেঁচে আছি। হ্যাঁ, একদম ঠিকই বলেছো তুমি। বাবা মারা যাওয়ার পরে এখন তার ওই জমিই আমাদের লালন পালন করছে। হ্যাঁ, আমাদের মতো কৃষক পরিবারের কাছে জমিই তো হলো আমাদের মা। সারা বছর জমিতে খুব ভালো ফসল হয়, আর তাই খেয়ে ও হাটে বিক্রি করেই আমাদের বেশ ভালোই চলে যাচ্ছে। হ্যাঁ, সবই ভগবানের কৃপা। হ্যাঁ, আচ্ছা গিন্নি, তাহলে আমি মাঠে গেলাম। গেলাম না, বলো আসলাম। আর দুপুরে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, কেমন? আচ্ছা আচ্ছা, আমি আসছি তাহলে। আজ্ঞে জমিদার মশাই, আপনি এখানে? হ্যাঁ আমি। কেন, আমি জমিদার বলে কি তাই মাঠে আসতে পারি না? এমা, না না কর্তা, আমি তা বলছি না। আপনি জমিদার, আপনি যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারেন। তবে আপনি মাঠে এসেছেন, কোনো চাষির সঙ্গে দরকার ছিল বুঝি? হ্যাঁ হ্যাঁ, আমি তো তোর সঙ্গেই দেখা করতে এসেছি। আমার সঙ্গে? কর্তা, আপনি কষ্ট করে কেন আসতে গেলেন? আমাকে খবর দিলে আমি নিজেই চলে যেতাম আপনার কাছে। সে তো আমি তোকে ডেকেই পাঠাতাম অন্য কোনো দরকার হলে, কিন্তু যেখানে জমি দখলের বিষয় সেখানে তো জমিদারকে মানে আমাকে আসতেই হবে। জমি দখলের বিষয় মানে? কর্তা, আমি ঠিক বুঝতে পারছি না, আপনি ঠিক কি বলতে চাইছেন? ও, বুঝতে পারছিস না? না, ঠিক আছে, আমি তোকে বুঝিয়ে বলছি, শোন। আমি তোর এই জমিটা দখল নিতে এসেছি। সে কি কর্তা, কেন? এ জমি তো আমার বাবার। বাবা মারা যাওয়ার পর এই জমির মালিক তো আমি, তাহলে আপনি এই জমির দখল নেবেন কেন? এটা আপনি করতে পারেন না। আমি কি পারি আর পারি না সেটা এক্ষুনি দেখাচ্ছি। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? এক্ষুনি এই জমির চারিদিকটা কাঁটাতার দিয়ে ঘিরে ফেল। না না জমিদার বাবু, আপনি এটা অন্যায় করছেন। আপনি এভাবে কারো জমি বেআইনিভাবে দখল করতে পারেন না। আমি কিন্তু রাজামশাইয়ের কাছে যাব নালিশ করতে। নালিশ করতে যাবি? তো যা না। আর বেআইনি কাজ মানে? এই জমি তোর বাবা আমার নামে লিখে দিয়েছে। না না, এ হতে পারে না, আপনি মিথ্যা কথা বলছেন। কই, বাবা তো আমাকে কখনো এমন কোনো কথা বলে যাননি। বলেনি তো আমি কি করব? তোর বাবা আমার থেকে টাকা ধার নিয়েছিল, শর্ত ছিল ঠিক সময়ের মধ্যে টাকা শোধ না করতে পারলে তোদের এই জমি আমার হয়ে যাবে। আর তোর বাবার তো টাকা শোধ করার আগেই মারা গেলেন, তাই এই জমিও এখন আমার হয়ে গেল। কি বুঝেছিস? না না, আপনি মিথ্যা বলছেন। আমি মানছি বাবা আপনার কাছ থেকে টাকার ধার নিয়েছিল, কিন্তু সেই টাকার পরিমাণ তো অনেক কম ছিল, আর সেই টাকাও তো বাবা অনেক আগেই পরিশোধ করে দিয়েছে। ঠিক আছে, তোর বাবা যে আমাকে টাকা পরিশোধ করে দিয়েছিল এর কোনো প্রমাণ আছে? থাকলে দেখা, আমি এক্ষুনি চলে যাচ্ছি তাহলে এখান থেকে। ওই সামান্য কটা টাকা পরিশোধ করার তো কোনো প্রমাণ নেই, আর ওই কটা টাকা পরিশোধের কি প্রমাণই বা থাকবে? তাহলে পারবি না তো প্রমাণ দেখাতে? কিন্তু আমি পারবো সমস্ত প্রমাণ দেখাতে। তাই আর বেশি কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যা, না হলে শুধু শুধু মার খেয়ে হাত পা ভেঙে পড়ে থাকবি। তখন দেখবি না থাকলো জমি আর না থাকলো হাত পা। যা যা, পালা এখান থেকে।
হলো গো, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে মাঠ থেকে? কি হয়েছে, কিছু বলছো না কেন? আরে কি হয়েছে আমাকে বলো, এখন তো আমারও দুশ্চিন্তা হচ্ছে। সব কিছু শেষ হয়ে গেল গিন্নি, সব কিছু শেষ হয়ে গেল। কি বলছো, কি শেষ হয়ে গেল? সবটা খুলে বলো আমাকে। গিন্নি, আমাদের একমাত্র সম্বল, আমাদের জমিটা আর আমাদের নেই গো, আর আমাদের নেই। এটা কি বলছো তুমি? হ্যাঁ গিন্নি, জমিদার আমাদের জমি দখল করে নিয়েছে। কেন? আর জমিদারি বা কোন অধিকারে জমি দখল করে নিল? আমরা তো কখনো ওনার থেকে কোনো টাকা পয়সাও ধার নেইনি। হ্যাঁ, আমরা নেইনি, তবে বাবা নাকি ওনার থেকে টাকা ধার নিয়ে সে টাকা আর শোধ করেননি, তাই তিনি আমাদের জমি দখল করে নিয়েছেন। তা কি করে হয়? বাবা অনেক দিন আগে ধানের বীজ কিনবে বলে জমিদারের কাছ থেকে টাকা নিয়েছিল, আর ওই ধান বিক্রি করেই তো বাবা জমিদারকে টাকা শোধ করে দিয়েছিল। হ্যাঁ, বাবা তো আমাকেও তাই বলেছিল। তাহলে এ তো জমিদারের অন্যায়। তুমি এই অন্যায় অত্যাচার মুখ বুজে সহ্য করো না, তুমি বরং মহারাজের কাছে নালিশ জানাও। নালিশ তো জানাবো, কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই, তাহলে রাজামশাই আমার কথা মানবেনই বা কেন? হা ঈশ্বর, এ আমাদের কি হলো? তবে তুমি চিন্তা করো না গিন্নি, আমি চেষ্টা করে দেখছি যদি কোনোভাবে আমাদের জমি ছাড়াতে পারি। এভাবে আর কতদিন চলবে বলো? এবার তুমি বরং একটা কাজের ব্যবস্থা করো। সে চেষ্টা কি আর আমি করছি না? আমি সেই কবে থেকেই সে চেষ্টা করছি, কিন্তু জমিদারের বিরুদ্ধে কথা বলায় জমিদার গ্রামের সব মানুষকে বলে দিয়েছে যে তারা যেন আমাকে কোনো কাজ না দেয়, তাই তো জমিদারের ভয়ে কেউ আর আমাকে কোনো কাজই দিচ্ছে না। সে কি গো, তাহলে কি হবে আমাদের? আজ কয়দিন থেকেই তো একবেলা করে 8 পেটা খেয়ে আছি, আর আজ সেটাও জুটবে কিনা তাও জানি না। কেন গিন্নি, কিছু না থাকুক তুমি শুধু ভাতই রান্না করো, তাই দুজনে মিলে লবণ দিয়ে খেয়ে নেব। ভাত যে রান্না করব, চালও তো সব শেষ, যতটুকু আছে তাতে একজনের খাওয়ার মতো ভাত হবে কিনা সন্দেহ। হা ঈশ্বর, এ কি দিন দেখাচ্ছ আমাকে। আচ্ছা, এই গ্রামে তোমার একজন বন্ধু আছে না? হ্যাঁ, আছে তো একজন, তাতে কি হয়েছে? তুমি বরং তার কাছেই যাও না, গিয়ে দেখো না কোনো কাজ পাওয়া যায় কিনা। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আজ না হয় ওর কাছে গিয়েই দেখি কাজের কোনো ব্যবস্থা করতে পারি নাকি। রমেশ, রমেশ, বাড়ি আছিস নাকি? আরে ভোলাদা, তুমি কেমন আছো? হ্যাঁ ভাই সুরেশ, আমি ভালো আছি। তা তোমার দাদা রমেশ বাড়িতে নেই? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। আসলে দাদা ভিতরের ঘরে তো, তাই হয়তো তোমার কথা শুনতে পাচ্ছে না। তুমি দাঁড়াও, আমি দাদাকে ডেকে আনছি। আরে ভোলা, তুই আজ এতদিন পরে? তা বল, কেমন আছিস? বাড়িতে বৌদি কেমন আছে? ভালো নেই রে, তোর কাছে একটা সাহায্যের জন্য এসেছি। সাহায্য? বল, আমি কিভাবে তোকে সাহায্য করতে পারি? দেখ রমেশ, আমার মাঠের জমিটা জমিদার দখল করে নিয়েছে, তাই আমার একটা কাজের প্রয়োজন। তুই কি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারিস? দেখ বন্ধু, সবই তো বুঝলাম, কিন্তু আমি যে তোকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ আমিও জমিদার বাবুর একটা জমিতে কাজ করি। আমিও তোর কোনো সাহায্যই করতে পারবো না, কিছু মনে করিস না। কোনো ব্যবস্থা করতে পারবি না? ঠিক আছে বন্ধু, আমি তাহলে চললাম আজ। হ্যাঁ বন্ধু, আয়। আর আমি যদি কখনো কোনো ব্যাপারে ব্যবস্থা করতে পারি, আমি ঠিকই খবর দেব, কেমন? মা, কেউ বাড়িতে আছো? এই গরিব ব্রাহ্মণকে দুটো ভিক্ষা দেবে?
ক্ষমা করবেন বাবা, ভিক্ষা দেওয়ার মতো আমার কাছে যে কিছুই নেই। মা, তোর কাছে যা আছে তুই তাই দে মা। গিন্নি, ইনি কে? ইনি একজন ভিক্ষুক ব্রাহ্মণ, ভিক্ষা চাইছেন, কিন্তু আমাদের কাছে তো দেওয়ার মতো কিছুই নেই। বাবা, আপনি একটু দাঁড়ান, আমি এখনই আমার যতটুকু সামর্থ্য ততটুকু আপনাকে দিচ্ছি। তুমি যে ব্রাহ্মণকে বলে এলে ভিক্ষা দেবে, তা আমাদেরই তো খাওয়ার মতো কিছুই নেই। তুমি ওনাকে কি দেবে বলো তো? তুমি যে সকালে বলেছিলে অল্প কিছু চাল আছে। হ্যাঁ, সে তো বলেছিলাম, কিন্তু তা খুবই সামান্য। হ্যাঁ, ওই যা আছে তাই একটা বাটি করে ওনাকে দাও। ঠিক আছে, তুমি যখন বলছো তখন তাই করছি। ব্রাহ্মণদেব, আমার যতটুকু সামর্থ্য আমি আপনাকে তাই দিলাম। উত্তম, অতি উত্তম। তোমার এই অভাবের দিনেও তুমি এই গরিব ব্রাহ্মণকে ভিক্ষা দিলে। আমি তোমার ওপর খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আমি তোমাকে আশীর্বাদ করি, তোমার এই বাটির চাল যেন কখনো না শেষ হয়। কি যে বলে না ব্রাহ্মণ, এইটুকু বাটির চাল নাকি কখনো শেষ হবে না। সত্যি? এটা কি হলো? কি হলো? আরে, এই বাটিটা যে চালে ভর্তি। কি ভুলভাল কথা বলছো, কই দেখি। আরে আরে, তাই তো, এ কি আশ্চর্য ঘটনা! তুমি তো আমার সামনেই ব্রাহ্মণকে এই বাটির সব চাল দিয়ে দিলে। হ্যাঁ, সেটাই তো, এ কি আশ্চর্য ঘটনা! সবই ব্রাহ্মণ ভগবানের আশীর্বাদ। ঠাকুর আবার আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। হ্যাঁ গিন্নি, আমাদের আর কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। তুমি যাও, তাড়াতাড়ি ভাত রান্না করো তো দেখি। শুধু ভাত রান্না করব, আর তো কিছুই নেই। আরে নেই তো কি হয়েছে, তুমি শুধু ভাতই রান্না করো, লবণ দিয়ে শুধু ভাতই খেয়ে নেব। আহ, এই বাটির চালের তৈরি ভাতের কি দারুণ স্বাদ ও সুগন্ধ! এমন ভাত আমি আমার জীবনে এর আগে কখনো খাইনি। হ্যাঁ, একদম ঠিক বলেছ, এই চালের ভাতটা একদম অন্যরকম। ভগবানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরে ভোলা, কোথায় যাচ্ছিস রে ওদিকে? ও রমেশ, আমি বাজারে যাচ্ছি রে। ও, বাজারে যাচ্ছিস? তা ভালো। তুই তাহলে কাজ পেয়েছিস কোনো? না রে, কাজ পাইনি। আর কেই বা কাজ দেবে এই গ্রামে? তাহলে বাজারে যাচ্ছিস যে? কিছু মনে করিস না, কিন্তু তুই তাহলে বাজার করা টাকা পেলি কোথায়? আরে না না, টাকা পাইনি, তবে অন্য কিছু পেয়েছি। কি পেয়েছিস রে? আমাকেও বল। আমি তোর সেই ছোটবেলার বন্ধু, তুই আমাকে ভরসা করতে পারছিস না? ঠিক আছে রমেশ, তুই আমার ছোটবেলার বন্ধু, তাই তোকে বিশ্বাস করে সমস্ত কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, বল বল, আমি কাউকে বলবো না। আসলে একদিন আমাদের বাড়িতে এক ব্রাহ্মণ ভিক্ষা করতে এসেছিলেন, তো তাকে ভিক্ষা দেওয়াতে তিনি খুশি হয়ে আমাদের আশীর্বাদ করেন যে আমরা যে বাটিটি করে তাকে ভিক্ষা দিয়েছিলাম সেই বাটিতে সব সময় চাল থাকবে, কখনো তা খালি হবে না। হ্যাঁ, বলিস কি? কেউ কি সম্ভব? আরে হ্যাঁ রে, ওই বাটির চাল বাজারে বিক্রি করে যা অর্থ পেয়েছি তাই দিয়েই তো বাড়ির জন্য বাজার করতে যাচ্ছি। না রে ভাই, এ আমার বিশ্বাস হচ্ছে না। তুই নিশ্চয়ই আমাকে বোকা বানাচ্ছিস। আরে না না, বিশ্বাস না হলে আমি তোকে সেই বাটিটা দেখাতে পারি। ঠিক আছে, তাহলে কাল তুই ওই বাটিটা নিয়ে আয় আমাদের বাড়িতে। ঠিক আছে, তুই যখন দেখবি বলছিস তখন আমি কালই তোর বাড়ি নিয়ে যাব বাটিটা। ভোলা, এসেছিস? এই বুঝি তোর সেই বাটি? হ্যাঁ, এই সেই চমৎকারী বাটি। কই, এইবার দেখা দেখি কি চমৎকার আছে ওই বাটিতে। হ্যাঁ হ্যাঁ, এই তো দেখাচ্ছি। এ কি? এটা কি চমৎকার! এ তো সত্যিই আশ্চর্য। নিজের চোখে না দেখলে এ তো বিশ্বাস করাই যায় না। তবে
আর এই বাটির চালের ভাতের যা স্বাদ ও সুগন্ধ তোকে কি বলবো। না, এই বাটিটা আমার যেভাবেই হোক চাই। কি করা যায়? হ্যাঁ, মাথায় একটা বুদ্ধি এসেছে। তা ভোলা, আমাকেও কিছু চাল দে, আমিও এই ভাত খেয়ে দেখি এর কেমন স্বাদ ও সুগন্ধ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, তোর কতটা চাল লাগবে তুই নে না। কিন্তু চাল যে নেব, কিন্তু ব্যাগটা যে ঘরে, তুই একটু যা না, ঘর থেকে একটু ব্যাগটা নিয়ে আয়। আরে তোর ঘরে কোথায় ব্যাগ আছে আমি কি করে জানবো, তুইই নিয়ে আয়। না না, আমি এখানেই বসি, তোর বাটিটা পাহারা দিই, বলা তো যায় না। তুই ঘরে যা, গিয়ে দেখবি খাটের পাশেই ব্যাগ আছে, তুই ওটা একটু নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে পাহারা দে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই যা। এই সুযোগে বাটিটা লুকিয়ে ফেলি। এই যা, গেল রে গেল, চিল ছো মেরে নিয়ে গেল, সর্বনাশ হয়েছে, গেল রে, হায় হায় হায়। কি হলো রে রমেশ, এভাবে চেল্লাচ্ছিস কেন? কি নিয়ে গেল চিলে? কি আর বলি বন্ধু, কোথা থেকে হঠাৎ এক চিল উড়ে এসে ছো মেরে নিয়ে গেল তোর সেই চমৎকারী বাটিটা। হ্যাঁ, এ তুই কি বলছিস রে রমেশ? হায় হায়, এ কি সর্বনাশ হলো রে! কোন 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 দিকে গেল চিলটা, তাড়াতাড়ি বল। চোখের পলক ফেলতেই সে আকাশে উড়ে মিলিয়ে গেল মেঘের আড়ালে। হায় রে, আর কি বা করা যাবে, ভগবান দিয়েছিল আবার সেই নিয়ে গেল। ঠিক আছে বন্ধু, তুই এত চিন্তা করিস না, আমাকে বাটিটা দেখাতে এনেই যখন ওটা হারিয়েছে, তখন আমিই তোকে একটা কাজের ব্যবস্থা করে দেব। তুই তুই কি করে কি করবি? তুই তো নিজেই জমিদারের কাজ করিস। আরে না না, আমি খুব শীঘ্রই একটা চালের কলের ব্যবসা শুরু করব। সেই চালের কলে তুই কোনো একটা কাজ করিস। আচ্ছা ঠিক আছে। বেশ কিছুদিন সময় কেটে গেল। এই ঘটনার পরে রমেশ ওই বাটির থেকে চাল নিয়ে ব্যবসা করে বড়লোক হয়ে গেল, আর ওদিকে ভোলাদের কোনো মতে সংসার চলছে। কিন্তু একদিন হলো কি, ভোলা, তুই আজ অনেক দিনই হলো আমার এখানে কাজ করিস, চল আজ আমরা দুই বন্ধু মিলে একসঙ্গে দুপুরের খাবারটা আমার বাড়িতেই খাবো। না না রমেশ, ওইদিকে তোর বৌদি আবার চিন্তা করবে দেরি হলে। আরে না না, বেশি দেরি হবে না, দুপুরের খাবারটা সেরেই তুই বাড়ি চলে যাবি। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস চল তাহলে। আরে এই ভাতটা কেমন যেন অন্যরকম লাগছে। এত সুন্দর ভাত তো আমার ওই চমৎকারী বাটির চালেরই হতে পারে। তবে কি? কিরে, কেমন খাচ্ছিস বল সেটা। হ্যাঁ হ্যাঁ, ভালোই। জানো গিন্নি, আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি ঘটনা গো? আজ রমেশের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে যেই ভাত খেলাম সেটা যেন অবিকল আমাদের সেই চমৎকারী বাটির ভাতের মতোই গন্ধ ও স্বাদের। কি বলছো তুমি? তুমি কি নিশ্চিত? হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চিত যে ওই ভাত আমাদেরই ওই চমৎকারী বাটির চালেরই তৈরি। তাই? তাহলে ওটা রমেশের বাড়িতে গেল কি করে? তাহলে কি ও ওই বাটি আমাদের থেকে চুরি করেছে? গিন্নি, কাল তুমি আর আমি রমেশের বাড়ি যাব, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু কেন? আরে আগে চলোই না, তারপর সব দেখতে পাবে। রমেশ রমেশ, কই গেলি রে? আরে ভোলাদা, তুমি এই সময়? দাদা তো বাড়িতে নেই, চাল কলে গেছে। সে কি, আমাদেরকে কি না কি দেখাবে বলে বাড়িতে আসতে বলল, আর এদিকে নিজেই বাড়িতে নেই? ও, তা দাদা কি দেখাবে বলেছিল? তুমি আমাকে বলো, আমি দেখি তোমাদের যদি দেখাতে পারি। হ্যাঁ হ্যাঁ, রমেশ কি একটা বাটির কথা বলেছিল, যাতে নাকি কখনো চাল শেষই হয় না। তো আমি বলেছিলাম এ আবার হয় নাকি, তাই ও ওটাই দেখাবে বলে আমাদের আসতে বলেছিল। ও, এই কথা? সত্যিই দাদা তোমাদের দেখাবে বলেছিল? হ্যাঁ হ্যাঁ, তুমি জানো ওটা কোথায় আছে? হ্যাঁ জানি, তোমরা দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই যে, এই সেই আশ্চর্য বাটি। ও আচ্ছা, এটাই তাহলে সেই চমৎকারী বাটি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এই বাটিটা নিয়ে চলি। চলি মানে?
দাদা আসলে আমি দাদাকে কি বলবো? ও রমেশ, রমেশ আসলে ওকে বলবে যে যেই চিল তার কাছে এই বাটিটা দিয়ে গিয়েছিল সেই চিলই তার বাটিটা নিয়ে গেছে। গিন্নি, চলো আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাই। এখানে কেউ আমাদের আপন নেই, কেউ আমাদের ভালো চায় না। ঠিক আছে, চলো তাহলে। কর্তা ও গিন্নি ব্যাগ নিয়ে চলে গেল। ওদিকে রমেশ বাড়ি ফিরেছে, সুরেশ দাঁড়িয়ে আছে বাড়ির বাইরে। দাদা, আমাদের সেই চমৎকারী বাটিটা যেই চিল দিয়ে গেছিল সেই চিল এসেই আবার নিয়ে গেছে। কি বলছিস তুই এইসব? ঠিক করে বল, কে নিয়ে গেছে? ভোলাদা আর তার বউ এসে বাটিটা নিয়ে গেছে, আর তোমাকে এটা বলে দিতে বলেছে। হায় রে, আমি তো পথে বসে গেলাম।